আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আপনারা কি টের পাচ্ছেন যে সরকারের কাজকর্মে কোনো ধারাবাহিকতা নেই? সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা যে অবনতি এবং একই সঙ্গে পাল্লা দিয়ে পুলিশের মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে কি হচ্ছে, পুরো সরকারের যে পুরো কর্মকাণ্ড প্যারালাইজড হয়ে যাচ্ছে। একটা করে শুরু করি। প্রথমে আইনশৃঙ্খলার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এমন সব অপরাধ, অদ্ভুত সব অপরাধ যেগুলো হচ্ছে এই বাংলাদেশে, যা আগে কখনো কল্পনা করা যেত না। চাঁদাবাজি হোক কিংবা পাওনা টাকা আদায়ের জন্য হোক, বরিশালে যে ঘটনাটি ঘটেছে, একজন ভুক্তভোগী বয়স্ক মানুষ তার অন্ডকোষ চেপে ধরে তার সঙ্গে যে নির্মম এবং নিষ্ঠুর আচরণ করা হয়েছে, গালাগালি, মানে একটা অপ্রতিরোধ্য অবস্থা। মানে এরকম দুঃসাহস, উগ্রবাদী আচরণ, জঙ্গিবাদী আচরণ আমরা এই বাংলাতে কখনো দেখিনি। এরপরে ধরুন, এই যে কি একটা কমব্যাক্ট অপারেশন নামে কি একটা সংগঠন করেছে, যাত্রাবাড়িতে তারা কুমফু ক্যারাত শেখাচ্ছিল, এদেরকে পুলিশ ধরেছে। লম্বা লম্বা চুল, একেবারে অল্প বয়স্ক, তারা সেই শুধুমাত্র শারীরিক চর্চা নয়, এর সঙ্গে সেই আরও যে সকল ভিডিও সামনে চলে আসছে, আর যে সকল কথাবার্তা হচ্ছে, এবং এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের চাহনি, এর মধ্যে আপনি ভবিষ্যতের বাংলাদেশ এবং চলমান বাংলাদেশ বুঝতে পারবেন যে সমাজের কোন কোন জায়গাতে আমাদের আসলে ক্ষত তৈরি হয়ে গেছে, গর্ত তৈরি হয়ে গেছে। এদের পক্ষে এক শ্রেণীর লোক কথা বলছে, আর এদের বিপক্ষে রাষ্ট্র সরকার বিএনপি অন্য কথা বলছে। আর দেশের বাইরে এই দৃশ্যগুলো নিয়ে যে চলচ্চিত্র তৈরি হচ্ছে, যা কিনা পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, নতুন সরকারের যে স্থিতি অবস্থা, সবকিছু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আপনি যদি আইন অঙ্গনে যান, সেখানে গিয়ে দেখবেন যে সুপ্রিম কোর্টে, যেটা বার কাউন্সিল বলেন, বাংলাদেশ বার কাউন্সিল, কিংবা ধরুন অ্যাটর্নি জেনারেলের অফিস, তারপরে সেখানে সরকার দলীয় আইনজীবী যারা আছেন, তারা, এদের মধ্যে যে অন্তর্কলহ, দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, বিসংবাদ, সব কিছু এত চরম আকার ধারণ করেছে, যার ফলে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের পুরো বিচার ব্যবস্থা এতটা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যেটি ইতিপূর্বে কখনো হতো না। এমনি ইনুর জমানাতে প্রায় সকল বিচারালয় একেবারে নেহায়েত শুধু তারিখ পরিবর্তন করার, নতুন একটা তারিখ দেওয়া, এই কাজের মধ্যেই তাদের দৈনন্দিন কর্মপরিধি তারা সীমাবদ্ধ রেখেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া, কোনো মামলা নিষ্পত্তি করা, ঝুঁকি নেওয়া, এই জিনিসগুলো আসলে আইন আদালতে গত 18 মাসে, অর্থাৎ ইনুর জমানাতে যেটা হয়নি, সেটি এই বিএনপির জমানাতে এসেও হচ্ছে না। অধিকাংশ এখানে যে সকল দুর্নাম, বদনাম, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, মারামারি, কাটাকাটি, যা কিছু শোনা যাচ্ছে, যা কিনা আমাদের পুরো সিস্টেম, তার মধ্যে একটা কলঙ্ক তৈরি করে ফেলেছে। এরপর যেটি হচ্ছে, সেটি হলো দেশ এবং বিদেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি। ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক যাবে, পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক, আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক, চীনের সঙ্গে কেমন সম্পর্ক, মায়ানমারের সঙ্গে কেমন সম্পর্ক, এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই আমরা নিত্য নতুন গীত শুনছি। সামাজিক মাধ্যমে জামাতের যারা লোকজন, তারা এক ধরনের কথা বলছেন, বিএনপির লোকজন তো আসলে এই মুহূর্তে ওইভাবে কেউ কথা বলছেন না, আর আওয়ামী লীগের লোকজন রীতিমতো ফাটিয়ে ফেলছেন, ইচ্ছামতো তথ্য দিচ্ছেন, অপতথ্য দিচ্ছেন, বানোয়ার তথ্য দিচ্ছেন, এবং সেইগুলো ধরুন যদি আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি লোক সেই তথ্যগুলোকে নাড়াচাড়া করে, আর তার সঙ্গে সঙ্গে যদি বিএনপি জামাতের 5% to 10% লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, পুরো সরকার ব্যবস্থার মধ্যে একটা ঝাঁকুনি লেগে যায়। এবং এই অবস্থাতে সরকার গত 4 মাসে দাঁড়িয়ে একটা কাজ করবে এবং সেই কাজের একটা ধারাবাহিকতা বজায় রাখবে, এটি সম্ভব হচ্ছে না। পুলিশের নিয়োগ বদলি নিয়ে যা কিছু হচ্ছে, একেবারে ওপেন সিক্রেট। একজন ওসি পদে নিয়োগ পেতে কয় টাকা লাগে, এসপি পদে নিয়োগ লাভ করতে কত টাকা লাগে, এসপি, ওসি বা 25 বছর চাকরি হয়ে গেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা, একেবারে এডিশনাল আইজি পর্যন্ত, মানে কনস্টেবল থেকে এডিশনাল আইজি পর্যন্ত টার্গেট করে করে যেভাবে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, যদি চাকরিতে থাকতে চাও এটা করতে হবে, আর যদি চলে যেতে চাও চলে যাও। এরপরে যে জায়গাগুলো ভ্যাকুয়াম খালি হচ্ছে, সেই জায়গায় যারা নিয়োগ পেতে চাও, তাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন।
এর ফলে পুরো পুলিশ বাহিনীর মধ্যে যেটিকে বলা হয় বেদনা, প্যানিক, এগুলো ছড়িয়ে পড়েছে। ইউনূসের জমানাতে যে সকল জামাতপন্থী কর্মকর্তারা নিয়োগ লাভ করেছেন তাদের একটা বিরাট অংশ আলটিমেটলি চাকরিচ্যুত হয়েছেন, অথবা এমন একটা জায়গাতে তাদেরকে ওএসডি করে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে বসে বসে তারা ঘোড়ার ডিম প্রসব করছেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো আগেই ঝেঁটিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপর এই সাম্প্রতিক সময় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে বা অন্য কোনো যাকে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে এনে পাইকারি হারে যেভাবে অবসর দেওয়া হচ্ছে, নিয়োগ বদলির খড়গ যাদের উপর পড়ছে, আর এর পেছনে যে সকল লেনদেন হচ্ছে বা লেনদেনের অভিযোগ হচ্ছে, সব মিলে পুরো পুলিশ বাহিনী তছনছ। একই অবস্থা সেক্রেটারিয়েটে, সচিবালয়, এমনকি সেনাবাহিনীতে যে সকল ভূতাপেক্ষা নিয়োগ হচ্ছে, যাদেরকে অবসরে চলে গেছেন এরকম অনেক কর্মকর্তাদেরকে যেভাবে প্রমোশন দিয়ে তাদেরকে মানে বেতন ভাতা সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমি আসলে এই ধরনের কোনো কথাবার্তা কখনো শুনিনি। ফলে কি হলো, এখন যদি আপনি 73 থেকে এই ধারাবাহিকতা টানতে থাকেন, পুরো বাহিনীর মধ্যে যা কিছু হবে এটা যে কোথায় গিয়ে শেষ হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী বা তার যারা ক্যাবিনেট তারা কিভাবে এটা সামাল দিবে আমার মাথায় একেবারে ঢুকছে না। অন্যদিকে অর্থনীতির যে সূচকগুলো আছে সেই সূচকগুলো সোজা না করে, ব্যবসা বান্ধব না করে যা কিছু করা হচ্ছে তাতে করে পুরো পরিস্থিতি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। ব্যাংক, বিমা, মানে এখানে সরকার কি টাকা ছাপিয়ে টাকা দেবে, না এগুলিকে রক্ষা করার জন্য কি করবে, না দেউলিয়া আইন করে যারা খারাপ কাজ করেছে তাদেরকে দেউলিয়া ঘোষণা করবে, এই বিষয়গুলো এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে দেশের যে সকল বড় বড় ঋণ খেলাপি রয়েছে তাদেরকে যেমন ব্যবসা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এবং এমন প্রক্রিয়াতে চেষ্টা করা হচ্ছে যেখানে 30,000-40,000 কোটি টাকা দিলেও সেই টাকা থাকবে না। যেমন ধরেন সিটি গ্রুপ, বাংলাদেশের বৃহত্তম গ্রুপ, এখন তাদেরকে চালু রাখার জন্য, বাঁচানোর জন্য অনেকগুলো ব্যাংক প্রায় 30,000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছে 36টি ব্যাংক মিলে। কিন্তু সমস্যা হলো যে তারা বড় বড় দুটো প্রজেক্ট করেছে, যেই দুটো প্রজেক্টে আনুমানিক 12,000 কোটি টাকা তাদের বিনিয়োগ। তো এই দুটো প্রজেক্ট তাদের গলার কাটা। এখন এই দুটো প্রজেক্ট রেখে, এই অবস্থায় রেখে তারা কোনো অবস্থাতেই 1 লক্ষ কোটি টাকা তাদেরকে দেওয়া হলে তারা লাভে যেতে পারবে না। আর এই দুটো প্রজেক্টের জন্য বেশি দরকার হলো গ্যাস কানেকশন। সেই গ্যাস কানেকশন সরকার দিতে পারছে না, বরং এই গত 4 মাসে গ্যাসের যে সরবরাহ এটা আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। ফলে সিটি গ্রুপের ভাগ্যে কি আছে আমরা বলতে পারি না। 50,000 কর্মচারী, প্রায় 40,000 কোটি টাকার দেনা এবং 1 লক্ষ কোটি টাকার উপরে তাদের যাকে বলা হয় অন্যান্য যে লোন টোন সব মিলিয়ে আছে, মানে 40,000 কোটি টাকা হলো খেলাপি হয়ে গেছে, আর 1 লক্ষ কোটি টাকা টোটাল ঋণ। এই হলো ওদের অবস্থা। একই অবস্থা মেঘনা গ্রুপের। মেঘনা গ্রুপের অবস্থাও ভালো না। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ, নাভিল গ্রুপ, এস আলম গ্রুপ সহ এরকম আরও 10টি বড় বড় গ্রুপ যাদের বিরুদ্ধে সরকার মামলা করবে। ফলে কি হলো, এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। যা কিছু তারা চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে 2 মাস, 3 মাস, 4 মাস যাবৎ তারা বেতন দিতে পারছে না বা মালিক বেতন দিচ্ছে না। তারা ধরে নিচ্ছে যেহেতু মামলা হবে বন্ধ করে দিতে হবে, কাজে এখানে আর লাশ টানার দরকার নেই, এখান থেকে যা পারো যতটুকু পারো সরিয়ে আমরা যেন ভবিষ্যতে যদি জেলে যাই, দেশের বাইরে চলে যাই, অনেকগুলো দুর্ভোগ দুর্দশাতে পড়ি, যেন কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, বাকিটা ফিসিবিল্লাহ। এইভাবে 10টা গ্রুপের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গার্মেন্টসের যে সেক্টর, হাতে গোনা বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান যারা A to Z যাদের সার্ভিস আছে, যেমন হামিম গ্রুপ, এরকম কিছু প্রতিষ্ঠান যারা চলছে, আর বাকি যেগুলো মাঝারি আকৃতির শিল্প প্রতিষ্ঠান, ছোট শিল্প প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়াতে পারছে না। বাজারে প্রচুর অর্ডার আছে, প্রচুর অর্ডার আছে, বায়ার আছে, কিন্তু এই জিনিসগুলো চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার, রানিং ক্যাপিটাল দরকার, মেশিনারিজ দরকার, বিএমআরই করা দরকার, এই বিষয়গুলো করার জন্য যে ব্যাংকগুলো তাদেরকে আর্থিক সহযোগিতা দেবে এরকম ব্যাকবোন ব্যাঙ্গালোর নেই। একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরুন একটা প্রতিষ্ঠানকে আমি চিনি, যে প্রতিষ্ঠানের ব্যাংকের দেনা 70 কোটি টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানে 70 কোটি টাকার বিপরীতে ব্যাংকের কাছে তাদের লিয়েন দেয়া আছে
মাত্র 4 থেকে 5 কোটি টাকার সম্পদ, এবং ব্যাংকটা একটা প্রবলেম ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই যে 70 কোটি টাকা, এটিকে রিশিডিউল করে দেওয়া হয়েছে। ভালো কথা। এখন এই প্রতিষ্ঠানটি যে আবার নতুন করে চালু করবে, চালু করার জন্য তার বেশ কিছু মেশিনারিজ লাগবে, তার কিছু ক্যাপিটাল লাগবে, অন্তত 10 থেকে 12 কোটি টাকার ক্যাপিটাল লাগবে। এই টাকাটা তার ব্যাংক থেকে নিতে হবে। এখন সেটা কিভাবে? এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার একটা ফান্ড রেজ করেছে 30,000 কোটি টাকা, এরকম যে সকল রুগ্ন শিল্প তাদেরকে দেবে। এখন এই শিল্প প্রতিষ্ঠানটি হয়তো 10 কোটি 12 কোটি টাকার জন্য একবার বিজিএমইতে যাচ্ছে, একবার ব্যাংকে যাচ্ছে, একবার বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, এইভাবে মানে 1 বছর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। আবার আরেকটা প্রতিষ্ঠানের নেতিবাচক শুনেন, তার ঋণ আছে 130 কোটি টাকা। সে এই ট্রেড পলিটিক্স করে, তার অ্যাসেট, ব্যবসা বাণিজ্য যা কিছু আসছে সব মিলে তার কাছে 2-3 কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু তার ঋণ আছে 130 কোটি টাকা, তাও আবার সরকারি ব্যাংক থেকে। এখন সে কি করছে, এই যে সরকারের যে একটা সুযোগ, সেই সুযোগ নিয়ে সে হিসাবে দেখা যায় সে 50 কোটি টাকা ঋণ নিতে পারে। 130 কোটি টাকার উপর 50 কোটি টাকা সে ঋণ নিয়ে 2-3 কোটি টাকা সে খরচ করে বাকি টাকা পকেটস্থ করার জন্য সে দিন রাত ঘোরাফেরা করছে, এবং ওই যে আগে যে লোক বললাম যে জেনুইন ব্যবসা করতে চায়, সে সফল না হলো দ্বিতীয় ব্যক্তি সে শতভাগ সফল হয়ে যাবে। এরকম যে একটা ধড়িবাজ, ধান্দাবাজ একটা জাতি, একটা সম্প্রদায়, একটা গ্রুপ, একটা ব্যবসায়িক গ্রুপ, মানে এটা এই যে একটা দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা আরো ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো করার জন্য কোমরে গামছা বেঁধে নেমেছে। অন্যদিকে বিএনপি যে সকল বিএনপি নামধারী দুর্বৃত্ত রয়েছে, তারপরে যাকে বলা হয় খারাপ মানুষ রয়েছে, তারাও যার যার অবস্থান থেকে এমন সব কাজকর্ম করছে যা কিনা এই সরকার যারা পরিচালনা করবে তাদের সবারই মনোবল ভেঙে দিচ্ছে। এর ফলে সরকার তার কোনো কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না, সরকার ঘুরে দাঁড়াতে পারছে না। শক্ত ভিত্তির উপরে সে দাঁড়িয়ে যে একটা সিদ্ধান্ত নেবে এবং সেটা বাস্তবায়ন করবে, এটা সম্ভব হচ্ছে না। আমাদের একটা কথা আছে না যে সারা অঙ্গে তোমার ব্যথা সজনী, আমি মলম লাগাবো কোথায়? তো দেশ, জাতি, সরকার, রাজনীতি প্রায় সব ক্ষেত্রে এরকম যাকে বলা হয় বড় বড় গর্ত তৈরি হয়ে রয়েছে। এখন আপনি দোষ দিতে পারেন, যেটা আওয়ামী লীগের দোষ, এটা জামাতের দোষ, এটা বিএনপির দোষ, এটা চাঁদাবাজের দোষ, এটা দুর্নীতিবাজের দোষ, কিন্তু আপনি সেটা দিয়ে মনের ঝাল মেটাতে পারেন, কিন্তু সমস্যাগুলো তার সমাধান হচ্ছে না। রাষ্ট্র সরকার তো চলছে না, আর এ সমস্ত দায় 18 কোটি মানুষের ঘাড়ের উপর পড়েছে। আপনি আমি যার যার অবস্থানে বসে টের পাচ্ছে জীবন কত কঠিন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।